দেশের পথে খালেদা জিয়া, মাকে বিমানবন্দরে বিদায় জানালেন তারেক রহমান। ঢাকায় ব্যাপক সংবর্ধনার প্রস্তুতি। নির্বাচন নিয়ে কোনো চাপ নেই, সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার পক্ষে ইইউ। পাপন মল্লিকের বিরুদ্ধে ৮০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে দুদকের মামলা। ভারতে সাইবার হামলা, পাকিস্তানি হ্যাকারদের ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইসলামাবাদের, দিল্লির পাশে থাকবে রাশা। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। দেশের উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে আছেন তার দুই পুত্রবধূ। স্থানীয় সময় বিকেল 4:15টার দিকে কাতার আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছে। বিমানবন্দরে তাদের বিদায় জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 10:30টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর। বেগম জিয়ার দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। হাসান মাহমুদের রিপোর্ট। ফ্যাসিবাদী শাসনামলে বিদেশে উন্নত চিকিৎসা বঞ্চিত থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবশেষে 4 মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে ফিরছেন দেশে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মা বেগম খালেদা জিয়াকে বিদায় জানান ছেলে তারেক রহমান। বেগম জিয়ার সাথে দেশে ফিরছেন দুই পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও শামিরা রহমান। পুত্রবধূদের নিয়ে বিএনপি প্রধানের দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত দেশ জুড়ে থাকা দলীয় নেতাকর্মীরা। তাই তো নেত্রীকে বরণের নানা আয়োজনও এগিয়ে রেখেছে জাতীয়তাবাদী আদর্শের অনুসারীরা। বেগম জিয়ার দেশে ফেরা নিয়ে চাঙ্গা জাতীয় রাজনীতি ও বিএনপির সাংগঠনিক কর্মতৎপরতাও। বিমানবন্দরে বিএনপি প্রধানকে অভিবাদন জানাতে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের দেয়া হয়েছে নির্দেশনা। ঢাকা বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত ম্যাডাম আসবেন এবং স্বাভাবিকভাবেই একটা আপনার জনসমাবেশ হবে। কোন রকমের রাস্তায় যেন কেউ না দাঁড়ায়, ট্রাফিক বিঘ্নিত না করে, যাতে করে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়। তো আমরা এই যে সাময়িকভাবে কিছু সমস্যা তৈরি হতে পারে ট্রাফিকের, আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনার পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়। সবাই মিলে আমরা চেষ্টা করব। বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়ার গাড়িবহর কুড়িল বিশ্ব রোড হয়ে কাকলী সড়ক পেরিয়ে গুলশান 2 নম্বর গোলচক্কর ঘুরে পৌঁছবে বাসভবন ফিরোজায়। আর পুরো পথ জুড়েই রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে অভিবাদন জানাবেন বিএনপি নেতাকর্মীরা। তাই তো অভিবাদন জানানোর পথ ভাগ করে দেয়া হয়েছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে। বেগম জিয়ার আগমনকে ঘিরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তার বাসভবন গুলশানের ফিরোজা। এদিকে ডাক্তার জোবাইদা রহমানের আগমনকে ঘিরে পরিচর্যা করা হচ্ছে ধানমন্ডির তার পৈতৃক নিবাসও। চিকিৎসার জন্য গিয়েছিলেন, চিকিৎসা করে বাংলাদেশে আসতেছেন। সাথে দুই পুত্রবধূ আসবেন, প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জোবাইদা রহমান, সৈয়দা সালমিনুর রহমান, তারা দুইজন আসতেছেন। বেগম খালেদা জিয়ার আগমনকে ঘিরে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। নেত্রীর দেশে ফিরে আসা দলকে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে উল্লেখ করে নেতারা বলছেন, দলীয় প্রধানের ফেরা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। অধিকার বঞ্চিত মানুষের যে ভোটাধিকারটা, সেটা পুনঃপ্রতিষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার হাত ধরে, এটাই আমরা বিশ্বাস করি। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে থাকবেন, তিনি তো অবশ্যই কিছু যোগ করবেন আরও ভালো কিছু করার জন্য। বেগম জিয়ার ফিরে আসাকে ঘিরে জনসাধারণকে রাস্তা পরিহার করে ফুটপাতে অবস্থান করা এবং মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান বনানী থেকে উত্তরা যেতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। স্বাস্থ্য সংক্রান্ত সকল সরকারি প্রতিষ্ঠানকে একীভূত করে পৃথক স্বাস্থ্য সেবা কমিশন গঠন এবং স্বাস্থ্যসেবা পাওয়াকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত বিষয়ক সংস্কার কমিশন। ডক্টর এ কে আজাদ খানের নেতৃত্বে গঠিত কমিশন আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে এই সংক্রান্ত প্রতিবেদন তুলে দেন। স্বাস্থ্য খাতকে বিচার বিভাগের মতো পৃথক করে সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে রাখার কথাও বলা হয়েছে এই প্রতিবেদনে।
যেখানে এই খাতের জন্য আলাদা পে স্কেল প্রণয়নের সুপারিশ করা হয়। এছাড়া জিডিপির 5% এবং জাতীয় বাজেটের 15% স্বাস্থ্য খাতে বরাদ্দের কথা বলা হয়েছে। ওষুধ কোম্পানিগুলো তাদের পণ্যের পরিচিতির জন্য সরাসরি কোনো চিকিৎসকের সাথে দেখা করতে পারবেন না, তারা শুধু ইমেইলের মাধ্যমে ওষুধের প্রমোশন করতে পারবেন। রোগের ব্যবস্থাপত্রে চিকিৎসককে প্রাথমিকভাবে 25% জেনেরিক ওষুধ লিখতে হবে এবং 5 বছর পর সব ওষুধে জেনেরিক নামে লেখার বাধ্যবাধকতা রাখা হয়েছে প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা সুপারিশমালা দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। আমাদের যে স্বাস্থ্য ফ্যাসিলিটিস এটা একটা উন্নত বিশ্বের সমান নয়, কোথাও কোথাও উই আর ডেফিশিয়েন্ট আছে। কারো অর্থ থাকে এখানে চিকিৎসার ফ্যাসিলিটিস নাই, সে বাইরে বেড়াতে বন্ধ করাটা ইথিক্যাল নয়। আমাদের অনেক ফ্যাসিলিটিস আছে যেগুলো আর করা সম্ভব। ফ্যাসিলিটিস থাকতে হবে, কনফিডেন্স ক্রিয়েট করতে হবে। আমাদের রিকমেন্ডেশনে যে এই টিচিং ইনস্টিটিউটে ফুল টাইম লোক হবে, ঠিক, এটা একটা কি বলে ওয়াটার শেড হয়ে যাবে। কারণ তাহলে আমরা যত কিছুই বলি না কেন রিসার্চ হবে, রিসার্চ করতে সময় লাগে। নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন চাপ দেবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। দুপুরে প্রেস ক্লাবে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাপ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে ইইউ। যৌক্তিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় সময় পাওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি। জুলাই গণহত্যার সাথে জড়িতদের স্বচ্ছভাবে বিচারের মুখোমুখি করতে আহ্বান জানিয়েছেন মাইকেল মিলার। ইউরোপীয় ইউনিয়ন মনে করে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবে এবং আমরা নির্বাচনের তারিখ নিয়ে কোনো চাপও দিচ্ছি না। আমরা মনে করি সংস্কার কাজের জন্য অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দিতে হবে। দিনের ভোট আর রাতে হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন হলরুমে ভোটার তালিকা হালনাগাদ ও আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। সিসি বলেন, জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা নিজেই ঘোষণা দিয়েছেন। কমিশনের কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করা। বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্থানীয় সরকার সিদ্ধান্ত নেবে। সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, অন্তত যতদিন আমরা আছি এটা আমরা সেই ওয়াদা তো যা করবো ইনশাল্লাহ একদম সহি নিয়তে করব, সঠিকভাবে করব, আইন কানুন মেনে করবো, বিবেকের সায় নিয়ে করব এবং একদম নিরপেক্ষভাবে কাজ করব। সে নিয়ে কাজ করে যাচ্ছি, কাজ করে যাব ইনশাল্লাহ। রাজনীতিকরণে সাংবাদিকদের অধিকারহীনতার মূল কারণ বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, কোনো গণমাধ্যম বন্ধ করা বা সাংবাদিক চাকরিচ্যুত করা সরকারের নীতিমালায় নেই। তবে ফ্যাসিস্টদের সহযোগী গণমাধ্যমগুলোর কর্মকাণ্ড তদন্ত করবে সরকার। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সেমিনারে এসব কথা বলেন তিনি। এদিকে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা বাতিলের দাবি জানিয়েছেন সিনিয়র সাংবাদিকরা। তামজিদ সুমনের রিপোর্ট। বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্য ভবনে ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক সেমিনারের আয়োজন করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে নিহত সাংবাদিকদের পরিবার ও তাদের প্রিয়জনের উপর হামলার চিত্র তুলে ধরেন। দাবি তোলেন অবিলম্বে জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিতের। সেমিনারে অংশ নেন কারা নির্যাতিত সাংবাদিক সহ বিশিষ্টজনেরা। বিপ্লবের উদ্দেশ্য পূরণ না করে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা ছাড়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। আর বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকদের উপর মিথ্যা মামলা বাতিল করার দাবি জানান সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। জোর করে কোনো দল যেন বারবার ক্ষমতায় আসতে না পারে সেই ব্যবস্থার মৌলিক পরিবর্তনের কথাও বলেন বক্তারা। বর্তমান সরকারের দুটি কাজ অবশ্যই করতে হবে। যারা ফ্যাসিস্ট হত্যাকাণ্ডে অত্যাচারের মধ্যে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। বিপ্লব করে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে, কাজে বিপ্লব সম্পন্ন করেই আপনাকে যেতে হবে।
মধ্যপথে যাওয়ার আপনার কোনো সুযোগ নাই। প্রায় 7 লক্ষ মামলা এখনো ঝুলছে, যেগুলো আওয়ামী লীগ সরকার করেছে, সেগুলো আমি একটি নির্বাহী আদেশে একদিনে প্রত্যাহার করার জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। তথ্য উপদেষ্টা বলেন, রাজনীতিকরণই সাংবাদিকদের অধিকারহীনতার মূল কারণ। বলেন, কোনো গণমাধ্যম বন্ধ করা বা সাংবাদিকদের চাকরিচ্যুত করা সরকারের নীতিমালায় নেই। সম্প্রতি 3 সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, যা সরকার সমর্থন করে না বলেও জানান তিনি। আওয়ামী লীগের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল ওগুলো আমরা তদন্ত করব এবং এই অনুমোদনের ভিত্তিতে এরা কিভাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আমরা সরকার থেকে চাই না কোনো সাংবাদিককে আরবিট্রারিলি উইদাউট এনি নোটিস চাকরিচ্যুত করা হোক। দীপ্ত টিভি এমনভাবে টেলিভিশনটা নিজেরা বন্ধ করে দিল যেন মনে হলো সরকার বন্ধ করেছে, কিন্তু সরকার তো বন্ধ করেনি। এবং আমাদের সরকারের নীতিমালা হচ্ছে আমরা কোনো কিছু বন্ধ করব না। সেমিনারের শুরুতে বিগত 15 বছরে ফ্যাসিস্ট হাসিনা আমলে সাংবাদিক গুম খুনের চিত্র তুলে ধরে সংগঠনটির তথ্য মতে 2009 জুলাই থেকে 2024 এই 15 বছরে খুন হন অন্তত 61 জন সাংবাদিক। নিপীড়নের শিকার হয়েছেন অন্তত 3500 জন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। অবৈধভাবে কোনো বাংলাদেশি ইতালিতে থাকলে তাদের বৈধতা দিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে তার সাথে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাতেও পিয়ান্টেডিওসের দ্বিপাক্ষিক বৈঠক শেষে একথা বলেন তিনি। বর্তমানে ইতালিতে ইউরোপের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশে আছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সামনে আরও কর্মী নেবে এই দেশটি। তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ থেকেই ভিসা নিয়ে যেতে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অনুরোধ করেছেন বলেও জানিয়েছেন তিনি। প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এনসিপি নেতা হাসনাত আবদুল্লার ওপর হামলার ঘটনার সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না। ভবিষ্যতে কেউ চেষ্টা করলে তাদেরও ঘটনার আগেই প্রতিহত করার চেষ্টা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যারা এইটা 2-1টা ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কাউরে ছাড় দেওয়া হবে না। কালকে আপনারা জানেন যে 54 জন অলরেডি আমরা কিন্তু রাত্রেই কিন্তু তাদের ধরে ফেলছি। এখন ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা এই ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি, এই ব্যবস্থা আমরা করব। যারা ধরেন যে এই দিক দিয়ে যে ওই দেশের ভিসা না নিলে সেই তো ইনফ্যাক্ট অবৈধ হয়ে যায়। বা তারপরে আমরা একটা তাদের রিকোয়েস্ট করছি এইভাবেও যারা গেছে তাদের জন্য বৈধতা দিয়ে দেয়। এবারে ক্রিকেট বোর্ডের দুর্নীতির খবর। ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে 800 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকায় মামলা হয়েছে পাপনের স্ত্রীর বিরুদ্ধেও। নিলয় মজুমদারের রিপোর্ট। পতিত আওয়ামী লীগ সরকারের হয়ে সাংসদ থাকাকালীন সময়ে আর্থিক অনিয়ম করেছেন এবং অভিযোগ ওঠে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে। পরবর্তীতে দুদক অনুসন্ধান করতে নামলে তারই সূত্র ধরে উঠে আসে পাপনের ব্যক্তিগত বিসিবি সম্পর্কিত অর্থনৈতিক অনিয়মের নানা প্রমাণ। দুদকের অনুসন্ধানে পাপন ও তার স্ত্রীর প্রায় 33 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান মিলেছে। 20টি অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত 742 কোটি 73,84,686 টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। গত 28 এপ্রিল পাপনের দুর্নীতির খোঁজে পূর্বাচল স্টেডিয়াম নির্মাণ, বিপিএলের খরচ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টের ব্যয়, বিদেশি কোচ নিয়োগে খরচসহ 27 ধরনের নথি তলব করে বিসিবিতে চিঠি দেয় দুদক। পাপনের বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে কমিশন। সঙ্গে বিসিবির সাবেক বোর্ড পরিচালক ডাক্তার ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে আছে 3 কোটি 30 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ। গত কয়েকদিন আগে আমাদের এনফোর্স টিম একটা অভিযান পরিচালনা করছিল, বিশেষ করে বিপিএল এর টিকিট সংক্রান্ত জালিয়াতির বিষয়ে। ওইটার রিপোর্ট আমাদের এনফোর্স টিম রিপোর্ট ইতিমধ্যে কমিশনে সাবমিট করেছেন। হয়তো কয়েকদিনের মধ্যে আপনারা এই বিষয়ে জানতে পারবেন। অন্যদিকে বিসিবির অর্থ লুটপাটের ঘটনায় পৃথক একটি অনুসন্ধান চলমান রয়েছে, যার খোঁজে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠাচ্ছে দুদক। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ওপর হামলার ঘটনায় গাজীপুরে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলা মহানগর প্রতিনিধি খন্দকার আলামিন বাদী হয়ে বাসন থানায় ওই হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এদিকে গাজীপুরে হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় গতরাতে অভিযান চালিয়ে
54 জনকে আটক করেছে পুলিশ। রোববার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়ি জ্যামে আটকে থাকা অবস্থায় 4-5টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়, আঘাত পান হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার 2025 অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেনানিবাসের ফ্যালকন হলে আয়োজিত অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন। আয়োজনে বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজারকে আন্তঃঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি এবং 5 নম্বর বহরকে 2024 সালের সর্বোচ্চ নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জনের জন্য আন্তঃবহর খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি প্রদান করা হয়। এছাড়া বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হক বিমান প্রকৌশল বহরকে বেস্ট এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং স্কোয়াড্রন ট্রফি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিমান সদর ও বিমান বাহিনীর ঘাঁটি সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রকাশ্য সমাবেশে আপত্তিকর বক্তব্য করায় হেফাজতে ইসলাম বাংলাদেশকে লিগ্যাল নোটিশ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির 3 নেত্রী এবং 3 নারী সাহিত্যিক। এনসিপির 3 নারী নেত্রী হলেন সৈয়দা নীলিমা দোলা দুতি, অরণ্য চৌধুরী এবং নীলা আফরোজ। আর 3 লেখিকা হলেন উম্মে রায়হানা, উম্মে ফারহানা এবং ক্যামেলিয়া শারমিন চূড়া। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে নারীদের অবমাননাকর বক্তব্য দেবার কোনো সুযোগ নেই। এদিকে আলাদা এক বিবৃতিতে নারী বিষয়ক সংস্কার কমিশনে সমাজের সকল অংশের নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। কমিশনের প্রতিবেদনের যেসব বিষয়ে মতবিরোধ তৈরি হয়েছে তা নিয়ে গঠনমূলক আলোচনার প্রয়োজন বলেও জানিয়েছে এনসিপি। রাজধানীর বেইলি রোডের বহুতল ভবন সিরাজ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের প্রায় 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যা 6:47 দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ভবনটি থেকে নারী, পুরুষ ও শিশু সহ মোট 18 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুন লাগার খবর পেয়ে একে একে যোগ দেয় 9টি ইউনিট। প্রাথমিকভাবে ভবনের বেসমেন্টের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। 2013 সালে 5 মে আলেম ওলামাদের ওপর নারকীয় গণহত্যার ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে মানব প্রাচীর কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দুপুরে রাজধানীর মতিঝিলে কর্মসূচিতে অংশ নিয়ে 3 দফা দাবি তুলে ধরেন ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় নেতারা বলেন, অনতিবিলম্বে শাপলা গণহত্যার বিচার শুরু করতে হবে, শহীদদের গেজেট প্রকাশ করতে হবে এবং শহীদ ও আহতদের পরিবারকে রাষ্ট্রীয় সহযোগিতা দিতে হবে। এই হত্যাকে দেশের ইতিহাসে এক কালো অধ্যায় উল্লেখ করে 5 মে শাপলা গণহত্যাকে দিবস ঘোষণা করার দাবি জানিয়েছেন বক্তারা। বলেন, হাসিনা সরকার জনগণের মাঝে ভীতি প্রদর্শন করতে এই গণহত্যা চালিয়েছিল। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে জুলাই গণহত্যা সহ সমস্ত খুন এবং অত্যাচার নির্যাতনের বিচারের দাবি জানিয়েছেন বক্তারা। তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তামাক পণ্যে কার্যকর করারোপ এবং তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার আহ্বান জানিয়েছে উন্নয়ন সমন্বয় নামের একটি সংস্থা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে 2025-26 অর্থ বছরের বাজেটে সিগারেটে কার্যকর করারোপের প্রস্তাবনার শীর্ষক সংবাদ সম্মেলন করে এই প্রতিষ্ঠানটি। সম্মেলনে বক্তারা বলেন, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সিগারেটের দাম বাড়েনি, এতে কিশোর তরুণদের মধ্যে সিগারেট ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাই আগামী অর্থ বছরে প্রতিটি সিগারেটের দাম ন্যূনতম 9 টাকা করার দাবি জানানো হয়। ঢাকা ইলেকট্রনিক্স সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকোর আওতাধীন বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর নিকুঞ্জ কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ। এ সময় ডেসকো নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম সকলকে শুভেচ্ছা জানিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় এবং প্রিপেইড মিটারের ওপর জনসচেতনতামূলক স্লাইড প্রদর্শন করেন। পরে আমন্ত্রিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। সুইচের ক্ষেত্রে অটোমেশন টেকনোলজির ব্যবহারের পাশাপাশি বিবেক এবং নীতি কাজে লাগিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। খাদ্য নিরাপত্তায় বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সামগ্রিকভাবে জাতীয় নীতি বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত কৃষি খাদ্য নিরাপত্তা এবং প্রাণ প্রকৃতি সম্মেলনের তিনি এসব কথা বলেন। জানিয়েছেন, সব খাতে সঠিক পরিসংখ্যান না থাকায় যথাযথ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। বিগত সরকারের আমলে নামে বেনামে প্রকল্প চালু করে অর্থ লুটপাট হয়েছে বলে অভিযোগ করেন উপদেষ্টা। আর মৎস্য প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা অভিযোগ করেছেন, কয়েকটি কোম্পানি মুরগির বাচ্চা ও খাবারের দাম নিয়ন্ত্রণ করে ছোট খামারিদের বিকাশ ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে কৃষি সুরক্ষা আইন পাশ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরকার তো পূর্বে ব্যয়ের মহোৎসব করেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের যে প্রজেক্টের কস্টের যে ফিরিস্তি দেখি, অ্যাট টাইমস আই জেনুইনলি স্ট্রাগল যে ওয়াই মানে খরচ করতে পারাটাই মানে যে কোনো একটা খাত সৃষ্টি করে এক ধরনের কৃতিত্ব মনে করা হয়েছিল এক সময়। এটাই যোগ্যতার নিয়ামক ছিল যে কে কত খরচ করতে পারে এবং কতভাবে দায় তৈরি করা যায় দেশের উপরে, নাগরিকদের উপরে। এবার স্পানি প্রিমিয়ামটি খেলার খবর। ক্রিকেট ফর্মহীন লিটন দাসকে দীর্ঘমেয়াদী নেতৃত্বের ভার না দিয়ে স্বল্পমেয়াদে চিন্তা করতে পারত বিসিবি, এমনটাই মন্তব্য সাবেক অধিনায়কদের। অভিজ্ঞতা ছাড়াই শেখ মেহেদীকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত সময় উপযোগী হয়নি বলে মনে করেন খালেদ মাসুদ পাইলট। এছাড়া দারুণ ফর্মে থাকা মেহেদী হাসান মিরাজ বাদ পড়ায় হতাশ সাবেক এই অধিনায়ক। মমিনুর রিপনের রিপোর্ট। অধিকাংশ ক্রিকেটার ছাড়াই অনুশীলন শুরু করলো আরব আমিরাত ও পাকিস্তান সফরের বাংলাদেশ দল। সৌম্য, তানজিদ তামিম, জাকের আলীরা যখন নেট অনুশীলনে তখন জিমেই ঘাম ঝরিয়েছেন 2026 বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব পাওয়া লিটন দাস। তাকে দীর্ঘমেয়াদে অধিনায়ক না করে 2-3টি সিরিজের দায়িত্ব দিয়ে পরখ করে নেওয়া যেত বলে মনে করেন সাবেকরা। আমাদের টিমে এখন পর্যন্ত ওইরকম প্লেয়ারের পারফরমেন্স নাই ধারাবাহিক যে আপনি দীর্ঘমেয়াদী চিন্তা করবেন। আমার মনে হয় যে এত দীর্ঘমেয়াদী না আছে 2-3টা সিরিজ করে করলে ভালো হতো আমাদের, বিকজ এখন তো আর ওই যুগ না যে 1 বছর আগে থেকে ক্যাপ্টেনকে নিয়ে প্ল্যান করতে হবে। এখন তো প্ল্যান তো ম্যানেজমেন্ট করে। তো ক্যাপ্টেনটাও ভেরি ইম্পর্টেন্ট, কারণ ক্যাপ্টেন আপনাকে দিতে হবে একটা প্ল্যানের ব্যাপার আছে। টিম ম্যানেজমেন্টের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে একটা ভালো জায়গায় দলকে দাঁড়া করানো হয়। তো সেই হিসাবে পুরো টিমটাকে আপনি ওইভাবে কিন্তু তৈরি করতে পারবেন না এত তাড়াতাড়ি। 3 মাস আগে ছাড়া একটা বড় টুর্নামেন্টের দল গঠন করা ডিফিকাল্ট। দেশীয় কোনো টুর্নামেন্টে নেতৃত্ব না দেওয়া শেখ মেহেদীকে সহ অধিনায়ক করাটা ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন পাইলট। আর ফর্মে থাকা মিরাজ জায়গা না পাওয়াটা দুঃখজনক সাবেক এই অধিনায়কের কাছে। তার মানে কি আমরা কোনো পরিকল্পনাই করিনি ভাইস ক্যাপ্টেন কী হবে ভবিষ্যতে? যে মানুষটা কোনো দিন আমি দেখলাম না যে কোনো একটা টিমে ক্যাপ্টেন্সি করতে, বিপিএল, ডিপিএল, এনসিএল কোথাও দেখলাম না ভাইস ক্যাপ্টেন। লিটন দাস যদি ধরেন সাপোজ একটা ম্যাচে যদি ফার্স্ট ম্যাচে যদি আঙুলে লাগে ব্যথা পায় তাহলে কিন্তু ক্যাপ্টেন্সি করতে হবে। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে তার মানে সিলেক্টরদের দূরদর্শিতা ছিল না। যেহেতু মেহেদী মিরাজ আমি খুব ফর্মে আছে, আপনি যদি বলেন দেখেন আপনি এই যে জিম্বাবুয়ের সাথে যে খেলা খেলছে টেস্ট ম্যাচ, বোলিং ব্যাটিং দুটোই ভালো করেছে, তো আপনি আত্মবিশ্বাসী প্লেয়ার কয়টা আছে এই টিমেই? তো আপনি আত্মবিশ্বাসী প্লেয়ার পাওয়া যাচ্ছে না যে রানের মধ্যে আছে, ফ্লোতে। তো সেই প্লেয়ারটা রানের মধ্যে আছে, তাহলে এই প্লেয়ারটাকে এখন কন্টিনিউ করি। তবে নির্বাচকরা যে দল দিয়েছেন সেই দলের কাছে ভালো কিছুর প্রত্যাশা পাইলটের। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এবারে ক্রিকেটের আরও খবর। 2 টেস্ট, 3 ওয়ানডে ও টি20 খেলতে জুনের শেষ ভাগে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। 3 ফরম্যাটের এই সিরিজের সূচি চূড়ান্ত করেছে লঙ্কান ক্রিকেট। গল, কলম্বো, ক্যান্ডি, ডাম্বুলাতে হবে 3 ফরম্যাটের 8টি ম্যাচ। 3 ফরম্যাটের ম্যাচ খেলতে আগামী 13 জুন লঙ্কা পৌঁছাবে বাংলাদেশ দল। 17 জুন গলে প্রথম টেস্ট এবং দ্বিতীয় শেষ টেস্ট অনুষ্ঠিত হবে কলম্বোতে। কলম্বোতে 2 ও 5 জুলাই 2 ওয়ানডে খেলে 8 জুলাই পাল্লেকেলেতে শেষ ওয়ানডে খেলবেন লাল সবুজরা। আগামী 13 জুলাই পাল্লেকেলেতেই শুরু হবে টি20 সিরিজ। এরই সাথে খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশের পথে খালেদা জিয়া, মাকে বিমানবন্দরে বিদায় জানালেন তারেক রহমান। ঢাকায় ব্যাপক সংবর্ধনার প্রস্তুতি। নির্বাচন নিয়ে কোনো চাপ নেই, সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার পক্ষে ইইউ।
পাপন মল্লিকের বিরুদ্ধে ৮০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে দুদকের মামলা। ভারতে সাইবার হামলা, পাকিস্তানি হ্যাকারদের ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ইসলামাবাদের দিল্লির পাশে থাকবে রাশিয়া। এ ছিল এনটিভির রাতের খবরে। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।